শীতকালে কোনোভাবেই সানক্রিম পাওয়া যায় না, একমাত্র গরমের দিনে ওরা বাইরে বের হয় এবং গরমের দিনগুলোতেই এই রোদের ক্রিমগুলো পাওয়া যায়। এই রোদের জন্য একটা ক্রিম কিনতে হবে। চিপস আনছিল আম্মু, খাইতে বেশ ভালোই ছিল। চিপসটা বানানো হয়েছে ফরমাজো দিয়ে, অনেকে চিজও বলে এগুলাকে, ইতালিতে বলা হয় ফরমাজো, আর সবাই চিজ নামেই চিনে। এই চিজের একটা চিপস ছিল এবং আরও অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, ভুট্টা তারপরে গম টম এগুলো দিয়ে এই চিপসটা বানানো হয়েছে। দুধও দেওয়া হয়েছে। খুব নিচে আছে একটা সেন্সর, ওই সেন্সরের নিচে হাত দিলেই সাথে সাথে পানি পড়ে। কতবার ওইগুলোর একটা কিনছিলাম কিন্তু দিয়ে খুব একটা বেশি আরাম পাইনি। এবার ভাবতেছি সেন্টের মতো যেটা আছে ওইটা নিব। এই যে দেখেন, এগুলো হচ্ছে কিছুটা সেন্টের মতো, উপর দিয়ে চাপ দিলে করে বের হয়। এগুলো হচ্ছে ভেড়ার মাংসের শিক কাবাবের জন্য, যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরোস্টে চিনি। আর উপরে ছবি দেওয়া আছে কোন ধরনের কাবাবগুলো পোড়ার জন্য এই চুলাগুলো বেস্ট হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কে কেমন আছেন? আশা করবো যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দর্শক, আজকে ছিল ইতালিতে ছুটির দিন, আর ছুটির দিনে ভাবলাম যে বাসায় বসে যদি সব সময় কাটাই ফেলাই তাহলে কিভাবে হবে। সুন্দর একটা সময় কাটানোর জন্য চলে আসলাম একেবারে টুরিস্ট এলাকায়। আর এইখানে আসার পর দেখি এই রাস্তাগুলোর মধ্যেও জ্যাম। আসলে মেইন রোডের মধ্যে গেলেও আটকা থাকা লাগে, আবার এই রাস্তার মধ্যে আসলেও আটকা থাকা লাগে। কোথায় গেলে যে একেবারে শান্তিতে গাড়ি চালাতে পারবো, এই জিনিসটাই আমি পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। সাগরের পরে আসার পরে বহুত মানুষকে দেখলাম রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে, অনেক মানুষ দৌড়াইতেছে। ওই যে ডাইনে একজন লোক ব্লু কালার গেঞ্জি পরে সে দৌড়াইতেছে রোদের মধ্যে। আসলে এইসব দেশে মানুষের হাঁটার বা ব্যায়াম করার কোনো সময় নেই। যেমন আমাদের দেশগুলোতে সকাল সকাল কিন্তু মানুষ দৌড়ায়, কিন্তু ইতালিতে এরা যে কোনো সময় দৌড়াইতে পারে। তা হতে পারে রাত্র 1টা 2টায়, আবার হতে পারে দুপুর 12টা 1:30 2টা, এই টাইমগুলোতেও কিন্তু ওরা দৌড়াদৌড়ি করতে অনেক পছন্দ করে। মানে যার কাছে যেমন সময় থাকে ওই সময়ই তারা এরকম ব্যায়াম শুরু করে দেয়। অনেক মানুষ হাঁটতেছে, অনেক মানুষ যাইতেছে আসতেছে, এই জিনিসগুলো দেখে অনেক ভালো লাগলো। কিছুক্ষণ আমরা রাস্তার পাশে অপেক্ষা করছি, এবার আমরা যাচ্ছি সামনের দিকে। চলুন দর্শক, দেখি সামনের দিকে কি আছে। দর্শক, রাস্তার ডান পাশে কিন্তু পার্কিংয়ের অভাব নেই। যদি এই দিনগুলোতে কেউ এই জায়গায় পার্কিং করতে চায় তাহলে তাকে প্রতি ঘন্টার জন্য গুনতে হবে 1 থেকে 1.5 ইউরো। নির্ভর করে কোন জায়গার উপরে। কোনো কোনো জায়গায় 1 ইউরো 25 সেন্ট, আবার কোনো কোনো জায়গায় 1 ইউরোর নিচে। আর এই পার্কিং করার জন্য যে টাকাটা আছে এটা কিন্তু কোনো মানুষের হাতে দেওয়ার দরকার নেই। এক প্রকার এটিএম মেশিনের মতো আছে, ওইখানে যে টাকা দিলে একটা রিসিট বের হয়, ভিতর থেকে একটা কাগজ বের হয় এবং ওই কাগজটাকেই কিন্তু গাড়ির উপরে লাগাতে হবে। যদি কোনো মানুষ চেক করতে আসে, না সাধারণ মানুষ তো আর চেক করতে পারে না, বিশেষ করে যারা লোকাল পুলিশ এবং যাদেরকে রাখছে আর কি কন্ট্রোল করার জন্য, তারা যদি চেক করতে আসে, চেক করার পর কাগজটা দেখলে কোনো রকমের সমস্যা করে না, আর নয়তো অনেক বড় ঝামেলা করে। একবার বাবা এরকম ব্লু দাগের মধ্যে পার্কিং করছিল, কয়েক মিনিটের জন্য একটা জায়গায় নামছিলাম এবং এসে দেখি যে একজনে একেবারে কাগজ কমপ্লিট করে ফেলাইছে। আমরা বলছিলাম যে 2-1 মিনিটের জন্য নামছি, সে বলছে যা করার করে ফেলাইছি, আর কিচ্ছু করার নেই, এখন এই টাকা পরিশোধ করতেই হবে। এরপর 25-30 ইউরোর মতো জরিমানা দিয়েছিল। অনেক আগের একটা ঘটনা, আর মনে হয় 2-2.5 বছর হবে। এরপর থেকে আর এই ব্লু দাগের মধ্যে 2-1 মিনিটের জন্য পার্কিং করি না, যে না এই ধরনের ঝামেলার মধ্যে কোনোভাবেই পড়া যাবে না। যাই হোক দর্শক, এখন যাইতেছি একটা মার্কেটে। ওই মার্কেটে যাওয়ার পর দেখবো যে গরমের জন্য মার্কেটগুলোতে কি নতুন করে উঠাইছে। আর একটা জিনিস অনেক প্রয়োজন, অনেকদিন আগে থেকেই কিনবো বলছিলাম, বাট মার্কেটে পাই নাই, কেনাও হয় না। ইতালিতে শীতকালে কোনোভাবেই সানক্রিম পাওয়া যায় না, একমাত্র গরমের দিনে ওরা বাইরে বের হয় এবং গরমের দিনগুলোতেই এই রোদের ক্রিমগুলো পাওয়া যায়। এই রোদের জন্য একটা ক্রিম কিনতে হবে। মার্কেটে যাই, দেখি আজকে পাই কিনা। আমরা কিন্তু একেবারে ওয়াসি মার্কেটের সামনে চলে আসছি। আর পার্কিং আমরা আজ ভিতরে করি নাই, কারণ ভিতরে পার্কিং করলে বের হতে অনেক সময় লাগে। তারপর রাস্তাগুলোও যেন কেমন পেঁচানো, একেবারে সহজ সরল না, যে ঢুকলাম আর বের হয়ে গেলাম, কেমন যেন উল্টা পাল্টা, এখান দিয়ে ওদিক যাও, ওদিক দিয়ে এদিক যাও। এই কারণে আসলে এই জায়গা পার্কিং করছি। আজকে এত পরিমাণে রোদ ছিল, রোদের কারণে আমি আসলে ভালো করে তাকাইতেই পারি না, প্রচুর রোদের তাপ ছিল। একেবারে মার্কেটের সামনে এমন জায়গায় গাড়িটা রাখছি, যদি মার্কেট থেকে বের হয়ে গাড়ির মধ্যে উঠি একেবারে শরীর মনে হয় সেদ্ধ হয়ে যাবে, প্রচুর গরম হয়ে যায় ভিতরে। একটা চিপস আনছিল আম্মু, খাইতে বেশ ভালোই ছিল। চিপসটা বানানো হয়েছে ফরমাজো দিয়ে, অনেকে চিজও বলে এগুলাকে, ইতালিতে বলা হয় ফরমাজো, আর সবাই চিজ নামেই চিনে। এই চিজের একটা চিপস ছিল এবং আরও অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, ভুট্টা তারপরে গম টম এগুলো দিয়ে এই চিপসটা বানানো হয়েছে। দুধও দেওয়া হয়েছে, খুব ভালো লাগে। আবার বিট লবণ দেওয়া হয়েছে উপর দিয়ে, মানে অনেকগুলো মিশ্রণে তারপরে এই চিপসটা বানানো হয়েছে। অনেকক্ষণ চিপস খাইছি, অনেক সময় থেকে দাঁড়ায় রয়েছি। এবার আমরা ভিতরের দিকে যাবো। ছোটো ভাই বলছি ভাই ভিতরের দিকে যাবো চলো, কিন্তু বাইরে যেতে চায় না, কারণ ছোটো ভাই বাসার শর্ট প্যান্ট পরে রয়েছে। আসলে বাসার না, গরমের দিনগুলোতে এগুলো মানে এই প্যান্টগুলো ছাড়া অন্য কোনো প্যান্ট পরা যায় না, প্রচুর গরম লাগে। এরপর ছোটো ভাই বলে যে না মার্কেটের ভিতরে যাবো না, মার্কেটের ভিতরে গেলে মানুষ টাকাই থাকবে। আমি বলছি কোনো মানুষ টাকাই থাকবে না, এইসব দিনে সবাই এইগুলোই পরে। আসলে ছোটো ভাই জানে সবাই এগুলো পরে, কিন্তু তারপরেও কেমন জানি এই শর্ট প্যান্ট পরা মানে খুব একটা বেশি অভ্যাস নেই। এরপর
এখন বলছি যদি কোনো মানুষ টাকায় থাকে তুমি মার্কেট দিয়ে বাইরে গিয়ে গাড়িতে চলে এসো, কোনোভাবে একটু রিকোয়েস্ট করে আর কি নিয়েছি। দেখেন আজকে রোদের পাশে কি শোনাই, মনে হয় যেন আকাশে বিশাল একটা লাইট ফিট করে রাখছে। আর এমনি দিনগুলোতে শীতকালের কথাই যদি বলি, এত পরিমাণে মেঘ থাকে আকাশে, রোদকেই আসলে খুঁজে পাওয়া যায় না। এই কারণেই আসলে এইসব দেশের মানুষেরা যখনই রোদ দেখে তখন আর বাসায় বন্দি থাকে না, ওরা বাসা থেকে বের হয়ে চলে যায় সাগরের পরে। দর্শক চলে আসলাম ওয়াসি মার্কেটের একেবারে ভিআইপি একটা বাথরুমে। এই মার্কেটে কোথায় গিয়ে আছে এগুলো দেখার সময় নেই। এই মার্কেটে যে একটা কোটি টাকার বাথরুম আছে, এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। দেখেন একটা মেশিন এখানে লাগানো আছে, যেই মেশিনের নিচে হাত দিলেই হাত শুকিয়ে দেবে। একটা পাবলিক টয়লেটের মধ্যে এই ধরনের জিনিস আশা করা সম্ভব না টিস্যু ছাড়া। আমি তো ভাবছিলাম টিস্যুই আছে, কিন্তু এখন দেখি যে এখানে কত রকমের আধুনিক জিনিস লাগানো। দর্শক এইখানে একটা কল দেখলাম, যে কলের চারপাশে কিচ্ছু নেই পানি ছাড়ার মতো, নিচে আছে একটা সেন্সর, ওই সেন্সরের নিচে হাত দিলেই সাথে সাথে পানি পড়ে। ফ্রেশ পানিগুলো একেবারে ঠান্ডা, এই পানিটা এত পরিমাণে ভালো লাগে। খুব একটা ঠান্ডাও না, খুব একটা গরমও না, যদিও পিছনে একটা নাটার মতো আছে যেটা মোড়ানি দিলে সম্ভবত ঠান্ডা গরম বের করা যায়। তবে এখন যেরকম পানি পড়তেছে এই পানিটা একেবারে নর্মাল পানি বলা যায়। নিজে একটু ফ্রেশ হইলাম, একেবারে হালকা পাতলা ভাবে, খুব একটা বেশি ভিজাই নেই, বেশি ভিজাইলে এগুলো শুকাইতে অনেক সময় লাগবে। যদিও পাশে ওই মেশিনটা আছে, কিন্তু ওই মেশিনটার মধ্যে অনেক সময় নেয় আর কি, মানে 1-2 মিনিটের মতো হাত দিয়ে বা মাথা নিচে রেখে তারপরে আর কি শুকাইতে হয়। দর্শক এই মার্কেটের মধ্যে এমন একটা সাইকেল দেখলাম, এই ধরনের সাইকেলগুলো অনেকেই পছন্দ করেন। এই সাইকেলগুলো একবার চার্জ দিলে কয়েকশো কিলোমিটার যায়। যদিও সাইকেলগুলোর দাম অনেক অনেক বেশি। একটা সাধারণ সাইকেলের কথা বললে ভুল হয়ে যাবে, যে একটা সাইকেলের দাম আর কত হয়, 10,000 20,000, বাট এই ইলেকট্রিক সাইকেলগুলোর দাম বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। এই সাইকেলটা দেখতে কিছুটা হুন্ডার মতো দেখা যাইতেছে, 2 জন মানুষ কিন্তু এগুলোর মধ্যে চড়তে পারে। কিন্তু এই দেশের আইন বলে যে 2 জন মানুষ নেওয়া কোনোভাবেই ঠিক না, কারণ 2 জন মানুষ এই ইলেকট্রিক সাইকেলগুলোর মধ্যে যদি চড়ে, কোনো একটা নতুন মানুষ যদি এই সাইকেলটা চালায় তাহলে বিপদ হতে পারে। এই কারণে পুলিশে যদি দেখে যে 2 জন মানুষ নিয়ে চলাফেরা করতেছে কোনো মানুষ, তাহলে তাকে থামায় এবং সমস্যা করে। যদিও এগুলো অন্যান্য দেশে বানায়, যার কারণে তাদের দেশ অনুযায়ী এইগুলাকে বানানো হয়েছে, পিছনে সিট দিছে, পিছনে বসার জায়গা, মানে সমস্ত কিছু আছে। বাট ইতালির নিয়ম অনুযায়ী 2 জন মানুষ নেওয়াটা ঠিক না। যদি সিপা চাপা হয় বা যেই ধরনের জায়গাগুলোতে পুলিশ খুব একটা বেশি কন্ট্রোল করে না, ব্যক্তিগত জায়গা, সেখানে চাইলে 2 জন মানুষ চড়তে পারে। এই একটা সাইকেল দেখলাম পাশে, এইটা কিন্তু আগে যে সাইকেলটা দেখাইছে ওটার মতো বেশি শক্তিশালী না, একেবারে নর্মাল বা চলে আর কি কোনো রকম। দর্শক আমি যে ক্রিম খুঁজছিলাম, ক্রিম কিন্তু পাইয়ে গেছি মার্কেটে, অনেকদিন ধরে খুঁজছিলাম। এতদিন শীত ছিল, তারা আসলে ক্রিমগুলো উঠায় না ঠিকঠাক ভাবে। এখন এমন গরম পড়ছে, এই ক্রিম সবাই খোঁজে, এখন আর ক্রিম না উঠাই পারে না। এইখানে অনেক ধরনের ক্রিম আছে, কোনটা দেখে কোনটা নেবো আমি ঠিক জানি না। এই মুহূর্তে আমি ক্রিম নিতেছি না, এগুলো সব ছবি তুলে নিছি। বাসায় যেয়ে ভালো করে দেখতে হবে যে কোনটা দিলে আসলে বেশি ভালো হয়। এখানে কিছু আছে স্প্রের মতো, মানে সেন্টের মতো বের হয়, আবার কিছু আছে একেবারে ক্রিমের মতো, উপরে যে মুখটা থাকে ওটাকে খুললে একেবারে ভিতর থেকে নর্মাল ক্রিমগুলো বের হয়। গতবার ওইগুলোর একটা কিনছিলাম, কিন্তু দিয়ে খুব একটা বেশি আরাম পাইনি। এবার ভাবতেছি সেন্টের মতো যেটা আছে ওইটা নিব। এই যে দেখেন এইগুলো হচ্ছে কিছুটা সেন্টের মতো, উপর দিয়ে চাপ দিলে করে বের হয়। এই একটা আছে, দেখতে অনেক ভালো, এবং এই ধরনের ক্রিম থেকে যে ঘ্রাণটা আসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এগুলোর দাম এক একটার এক এক রকম, 10 থেকে 12 ইউরো 14 ইউরোর মধ্যে আছে, বাংলা টাকায় 2 থেকে 2,500 টাকা পর্যন্ত এই আর এক একটা ক্রিমের দাম আসতে পারে। দর্শক গরমের দিন আসছে আর ইতালিয়ানরা কাবাব খাবে না। কয়েকদিন আগে একটা কাবাবের মেশিন দেখাইছিলাম, অনেক বড়, যদিও ওইগুলো দিয়ে ওরা হারাম জাতীয় যে মাংসগুলো আছে ওইগুলো একসাথে অনেক মাংস পুড়তে পারে, বাট এগুলো হচ্ছে ভেড়ার মাংসের শিক কাবাবের জন্য, যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরোস্টে চিনি। আর উপরে ছবি দেওয়া আছে কোন ধরনের কাবাবগুলো পোড়ার জন্য এই চুলাগুলো বেস্ট হবে। এইসব দেশে অনেক রকমের কাবাবের মেশিন পাওয়া যায়। কাবাবের মেশিন বলতে মানে কয়লা দিয়ে তারপর কাবাব পোড়ার জন্য, আর ইলেকট্রিক যেগুলো ওগুলো আলাদা। এগুলোর মধ্যে শুধুমাত্র কয়লা দিয়ে তারপর কাবাব করতে পারবেন, ইলেকট্রিকের কোনো ঝামেলা নেই। আর কিছু কিছু মেশিন আছে যেগুলো আর কি কারেন্টে চলে, তারপর কারেন্টে হিট দেয়। এইসব দেশে মানুষ যেহেতু অনেক কাবাব পছন্দ করে, অনেক ডিজাইনের কাবাব আছে। তো ওই ধরনের কাবাবের মেশিনগুলো আমার কাছে নাই। এই ধরনের মেশিন আমার কাছে একটা আছে, অনেক আগে কিনছিলাম, অনেক টিকসই হয় মেশিনগুলো। যদিও আমি যখন কিনছিলাম ওই দিনগুলোতে অনেক দূর থেকে আনছিলাম, মার্কেটে খুব একটা বেশি পাইনি, কারণ শীতকালে খুঁজছিলাম, আর শীতকালে এই ধরনের মেশিনগুলো পাওয়া যায় না। গরমের দিনে যদি খুঁজতাম তাহলে আসলে পাইতাম। এই যে কাবাবগুলো পুরবেন, পরার পর রাখবেন কোথায়? প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে এইসব দেশের মানুষ আবার রাখে না, এই কাবাবের জন্য আলাদা আবার ছোট্ট গ্লাসের মতো আছে, ওইগুলো কেনে এবং কাবাবগুলোকে একেবারে সোজা সোজা করে তারপর ওগুলোর মধ্যে রাখে। এই যে খাবারগুলো দেখতেছেন, এগুলো ইতালিয়ানরা সবচেয়ে বেশি পছন্দ করে সকালের নাস্তায়। সকালের নাস্তায় ওরা কখনোই ভারী খাবার খায় না, নর্মাল কর্নেটো, তারপর ক্যাফে, এই ধরনের জিনিসগুলো খেয়েই ওরা সকালটা শুরু করে। কিছু ফল দেখলাম, ফলগুলো দেখে খুবই ভালো লাগলো। এমনভাবে প্যাকেট করছে কোনো ফলের গায়ে কোনো মানুষের হাত লাগবে না, চাইলেই এই ফল নিয়ে খেতে পারবেন, কোনো মানুষের টাচ যেহেতু লাগে না। ফলগুলো এখন পর্যন্ত সেফ আছে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, অনেক মানুষ দেখলাম মার্কেটের মধ্যে, তারা সবাই শপিং নিয়ে ব্যস্ত।
এরপর বাবা এখান থেকে কিছু জুক কিনে নিছে, এক প্রকার তরকারি যা খেতে কিছুটা লাউয়ের মতো, দেখতে কিছুটা শশার মতো হয়। দেখেন দর্শক কীভাবে ইতালিয়ানরা একের পর এক জিনিস নিতেছে, আর ওরা আসলে নিজের কাজ নিজে করতে পছন্দ করে। মার্কেটে যারা কাজ করে তাদের দিয়ে কখনোই ওরা কাজ করায় না, বা খুব একটা বেশি কাজে ডাকে না যে এটা পলিথিনের মধ্যে দেওয়া বা এই কাজটা করো। বাবা অল্প কিছু টমেটো নিয়েছে এখান থেকে। দেখেন দর্শক, ছোট ভাই এখানে নিয়ে আসছে এবং এখানে এসে কি করে, টমেটোগুলো যদি আমি এখন কাউন্টারে নেই তারা কিন্তু দাম বের করতে পারবে না, তারা দাম জানে না। সো দাম জানার জন্য কিন্তু আমাদের এই মেশিনের মধ্যে এই টমেটোগুলোকে রেখে টমেটোর উপরে একটা কোড নাম্বার দেওয়া থাকে। ওই কোড নাম্বার লিখলে কত কেজি মাল আমরা নিয়েছি সেই অনুযায়ী দামটা বের হয়েছে। এবার কাউন্টারে গেলে কোনো সমস্যা হবে না। চলে আসলাম মাছের গলিতে। এখানে আসার পর দেখি বিভিন্ন রকমের মাছ, আর এই মাছ কিন্তু চাইলেই ফল আর তরকারির মতো নিজেরা নিতে পারবো না। মাছ নিতে হলে এখানে যে লোক আছে তার কাছে বলতে হবে যে আমার এই মাছগুলো লাগবে এই কয় কেজি, সে আপনাকে দিয়ে দেবে। ওই লোকটা কিন্তু এখানে কাজ করতেছে, একটা মহিলা ছিল ওইখানে, তার কাছে আমরা বলছি যে কোন ধরনের মাছগুলো লাগবে, তারপর কিন্তু সে মাছ দেওয়া শুরু করে দিছে। একটু ব্যস্ত আছে, আমাদের বলছে যে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কাজটা করে দেবে। আমরা বলছি কোনো রকমের সমস্যা নেই, আমরা এখানে কিছু সময় অপেক্ষা করি আর মাছগুলো দেখি। এই যে এইগুলা খেতে একেবারে আমাদের বাংলাদেশি মাছের মতো মনে হয়, যেন ইলিশের বাচ্চা, এরকম খাইতে স্বাদ। দর্শক মাছগুলোরে মাপ দিতেছে, এবং এইখানেও কিন্তু মাছগুলোরে মাপ দেওয়ার পরে সে আলাদাভাবে একটা কাগজ বের করবে, ওই কাগজটা মাছের উপর দিবে, তারপরে কিন্তু আমরা কাউন্টারে যে আমাদের মাছগুলোর দাম দিতে পারবো, আর নয়তো কিন্তু কোনোভাবেই দাম দেওয়া সম্ভব না। চলেন দর্শক আমরা অন্য দিকে যাই। ইতালিতে কিন্তু অনেক সুন্দর টক দই পাওয়া যায়, যারা টক দই বেশি পছন্দ করেন তাদের বলবো যে এই টক দইটা খাইতে। এটা খেতে একেবারে অন্যরকম স্বাদ, দইটার মধ্যে কোনো চিনি ব্যবহার করা হয় না, একেবারে টক টক লাগে, খেতে অনেক মজা লাগে। বিভিন্ন জিনিসের সাথে খেতে পারেন, চাইলে ওটস, আরও চকলেট, বিভিন্ন জিনিস মিক্স করে বা ফল কলা এগুলো মিক্স করেও খেতে পারেন। দর্শক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।